লেখিকা প্রতিভা বসুর লেখা পথে হলো দেরি। পুরো 10 বছর পরে আবার মুখোমুখি হলো তারা। কে জানতো এ অবস্থায় এমনভাবে আবার তাদের দেখা হবে। রোগিণীর দিকে এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন কর্নেল মুখার্জি। আর মনিকা মুহূর্তে চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিঃশ্বাসের উত্থান পতন ভারী হলো। মুখের সমস্ত রক্ত যেন শুষে নিল কে। নড়ে চড়ে উঠল শরীর। আরতি দয়ার্দ্র গলায় বলল, না না, উঠতে হবে না। উঠবার মতো শক্তি রেখেছেন নাকি? আপনি ভালো করে বলুন তো আপনার অবস্থা। মস্ত ডাক্তারিনী দিদি পাঠিয়ে দিলেন। অশেষ ধন্যবাদ মিস ব্যানার্জি। মনিকা অবশ হয়ে আবার এলিয়ে পড়ল মলিন বিছানায়। শীর্ণ হাতখানা বার করে দিল কম্বলের বাইরে। ক্লান্ত গলায় বলল, এখানে নিয়ে এলেন কেন? এটা কি একটা জায়গা? চুপ করে চোখ বুজল সে। আর চোখের কলবে কানের পাশ পর্যন্ত একটি লম্বা সরু জলের রেখা আস্তে মিলল গিয়ে তার কালো চুলের অরণ্যে। কর্নেল মুখার্জি চকিতে সামলে নিলেন নিজেকে। হাতের মণিবন্ধে নাড়ি টিপে বললেন, কি হয়েছে? কদিন থেকে এরকম জ্বর? জবাবটা আরতিই দিল, জ্বর হচ্ছে বোধহয় মাসখানেক ধরেই। কি বলেন? কিন্তু অসুবিধে ছিল না কিছু। তা নিয়েও তো বেশ চলে ফিরে বেরিয়েছেন, কাজকর্ম করেছেন, আমরা বারণ করলেও শোনেননি। স্নান করা, ভাত খাওয়া, মানে অনিয়মের যত কিছু সম্ভব। তারপর বিছানা নিয়েছেন আজ দিন 7। এর মধ্যে আর কেউ দেখেছেন? না। কর্নেল মুখার্জি স্টেথোস্কোপে কান পাতলেন। তারপর চোখ, জিভ সব কিছুর হদিশ নিয়ে একটু যেন দেরি হতে লাগলো তাঁর। চাঁদমারির তলায় ভুটিয়া বস্তি ঘেঁষা একটি নিচু কাঠের ঘর। একজন মানুষ দাঁড়ালে আর একজনের জায়গা হয় না। আরতি বলল, আপনি দেখুন, আমি বরং বাইরেই দাঁড়াই। আর কি দেখবেন? দেখা তো হয়েই গেছে। ব্যস্ত হয়ে উঠল মনিকা। এই বিচ্ছিরি নোংরা ঘরে উনি বা আর কতক্ষণ থাকবেন মিস ব্যানার্জি? মিছিমিছি কষ্ট দেয়া। যা হয় একটা ওষুধ লিখে দিন ডাক্তারবাবু। আপনি বেশিক্ষণ থাকলে আমার অসুখ বাড়বে ছাড়া কমবে না। একটু নিঃশ্বাস নিয়ে, এর দিদি, আমার মনিব আমাকে যোগ্যতার অতিরিক্ত ভালোবাসেন। তা নইলে এখানে কখনো পাঠান আপনাকে? আরতি জুতোর ডগায় ভর দিয়ে একটু এগিয়ে এলো কাছে। মধুর হেসে বলল, কী সব বলছেন আপনি? কি সুন্দর পরিচ্ছন্ন করে রেখেছেন ওইটুকু ঘরকেই। আমি সেজন্য বলিনি, ভাবছিলাম ঘরের মধ্যে আর ভিড় বাড়িয়ে লাভ কি। কর্নেল মুখার্জি এতক্ষণে শেষ করলেন পরীক্ষা। তারপর বললেন, চলুন আমরা আসি কেমন? আলতো করে আরতি একটুখানি কপাল ছুঁল মনিকার। বাইরে এসে ছোট্ট রেশমি রুমালটি নাকে চেপে বলল, ইস, কি বিচ্ছিরি এই বাঙালি পাড়াগুলো। কর্নেল একটু পা চালান। অন্যমনস্ক কর্নেল তক্ষুনি সায় দিলেন, হ্যাঁ। তারপর তরতর করে আরতির খুটখুটে হিলের সঙ্গে উঁচুতে উঠতে লাগলেন। চাঁদমারি পেরিয়েই হঠাৎ কী কথা মনে পড়ে গেল তাঁর। ওহ, পেশেন্টকে তো একটা কথা জিজ্ঞেস করা হলো না। একটু দাঁড়ান, আমি বরং... না না, আর আপনাকে যেতে হবে না ওখানে। নেহাতি যদি দরকার হয় তাহলে বাড়ি গিয়ে কাউকে না হয় পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওর অসুখটা কী বলুন তো? বলল মনিকা, একটু চুপচাপ। তোমার বাবা কোথায়? চুপ। জবাব দাও। চুপ। মনিকা হঠাৎ সোজা হয়ে বিছানার ওপর উঠে বসল মনিকা।
আপনার লজ্জা করে না? আপনি কি এতই হৃদয়হীন, এতই ছোট? একজন অসহায় রুগ্ন ভদ্রমহিলাকে একা পেয়ে এমনভাবে অপমান করছেন? মনিকার মুখের ওপর চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে রইলেন কর্নেল মুখার্জি। আস্তে বললেন, শান্ত হও। তারপর মনিকার সেই অপরিসর বিছানার এক প্রান্তে বসলেন তিনি। হাত দিয়ে বালিশটা ঠিক করে বললেন, শুয়ে পড়ো, তুমি অত্যন্ত অসুস্থ। এবার তীরের মতো খাট থেকে নেমে দাঁড়ালো মনিকা। আপনি যান, নইলে আমাকেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। থরথর করে কাঁপতে লাগলো তার সমস্ত শরীর। কর্নেল মুখার্জি উঠে দাঁড়ালেন, হাত বাড়িয়ে ধরে এনে তাকে শুইয়ে দিলেন বিছানার উপর। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে চলে এলেন বাইরে। কর্নেল মুখার্জি আর বাড়ি গেলেন না, সোজা হাঁটতে লাগলেন কাট রোড ধরে। আরতি হয়তো এতক্ষণে ম্যালে গিয়ে অপেক্ষা করছে তার জন্য, কিন্তু আরতির সঙ্গে এখন দেখা না হওয়াই ভালো। কী বলবেন তিনি তাকে? সব কথা কি আর বলা যায়? সে যে তার বাগদত্তা স্ত্রী। আজ 7 দিন এসেছেন তিনি দার্জিলিংয়ে, মিসেস মৈত্রর বিশেষ আমন্ত্রণে তাঁরই মাননীয় অতিথি হয়ে। তিনি জানতেন মিসেস মৈত্র কেন ডেকেছেন তাঁকে, আর জানতেন বলেই এসেছিলেন। বিখ্যাত বিদুষী, বিখ্যাত ধনী, ম্যাল রোডের উপরকার বিখ্যাত ম্যাল ভিলার বাসিন্দা, অপরূপ সুন্দরী, সম্ভ্রান্ত এই মহিলার আমন্ত্রণটাই তো যথেষ্ট লোভনীয়। উপরন্তু মন যখন নিঃসঙ্গতার ভারে উদ্ভ্রান্ত, তখনই তিনি পাঠালেন আরও একটি লোভনীয় প্রস্তাব। আরতি তাঁর একমাত্র আদরের বোন, ভগ্নী স্নেহান্ধ চোখে নয়, বস্তুতই সে সুন্দরী। আর মিসেস মৈত্রের বিবেচনায় একজন বাঙালি মেয়েকে যতটা শিক্ষা দেওয়া সম্ভব এদেশে, তাও তাকে দিয়েছেন তারা। তাছাড়া পারিবারিক মর্যাদার কথা কর্নেল মুখার্জি অবিদিত নয়। অতএব এই ক্ষেত্রে যদি তার কোনো আপত্তি না থাকে। আপত্তির কথা আর ভাবেননি কর্নেল মুখার্জি। আপত্তি কিসের? বিয়ে তো করতেই হবে। কতদিন এমন করে কাটবে তার? একটি মেয়ের আশ্রয় চাই এবার। চাই এই প্রভূত অর্থ উপার্জনের একটা সঙ্গত যুক্তি। এত বড় বাড়িতে আর একা একা ঘুরে বেড়াতে ভালো লাগে না। বড় ক্লান্তিকর, বড় একঘেয়ে এই জীবন। চকিতে একাধবার বুকের মধ্যে বিদ্যুতের মতন এঁকে বেঁকে গিয়েছিল বইকি। জলভরা কালো কালো দুটি চোখ, কালো চুলের রাশিকৃত মেঘ। কিন্তু যা গেছে তা গেছে, যা নেই আর তাকে মনে রাখা কেন? আর এখানে এসে আরতিকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বিবাহের যোগ্য মেয়ে, সন্দেহ নেই। বিকেলের পড়ন্ত রোদে ছাঁটা ঘাসের সবুজ লনেই কাল চায়ের ব্যবস্থা করেছিলেন মিসেস মিত্র। গায়ে সাদা ধবধবে কাশ্মীরি শালটি ভালো করে জড়াতে যখন তিনি মত জানাতে চেয়েছিলেন কর্নেল মুখার্জির, উদ্ভাসিত সন্মতিতে খুশি করেছিলেন তিনি তাকে। আর সেই উপলক্ষেই আর একটু পরেই তাঁর বাড়িতে মস্ত ডিনার পার্টির আয়োজন হয়েছে। একটুখানির জন্যে একবার ম্যাল রাউন্ড দিতেই দুজনকে পাঠিয়েছিলেন তিনি। তা নইলে খিদে হবে কেন? আর বেরুবার মুখে অত্যন্ত কোমল গলায়, অত্যন্ত দয়ার্দ্র হয়ে মধুর হেসে তিনি বললেন, কর্নেল মুখার্জি, আমার একটা অন্যায় অনুরোধ আছে। আদেশ করুন। একটি মেয়েকে একটু দেখতে যেতে হবে আপনাকে। বেশ, কোথায়? তেমন কেউ না, মানে এই আমার এখানেই একটি মেয়ে আছে, গৃহশিক্ষয়িত্রী গোছের। কয়েকদিন যাবৎ বড় ভুগছে সে। ও, কর্নেলের উৎসাহে ভাটা পড়ল।
আরতি কাঁধ ঝাঁকালো। কী যে বলো তুমি দিদি, ওর বাড়ি কত নিচে, খেয়াল আছে? তাছাড়া সেখানে এর না না তাকে কি চলুন না, ও অঞ্চলটাও দেখা হয়ে যাবে আপনার। কর্নেল মুখার্জি দরাজ হয়ে পা বাড়ালেন নিচে। নামতে নামতে আরতি বলল, মিছিমিছি আপনাকে কষ্ট দেওয়া। কষ্ট আর কি, আপনি যদি সঙ্গী থাকেন। মধুর করে একটু হাসলেন তিনি। আর চোখে চোখ রেখে গাঢ় স্বরে আরতি বলল, তাই কি? আরতির এই গাঢ় স্বর ভালো লেগেছিল তার। আশ্চর্য, তখন কি মনে পড়েছিল আরেকজনের কথা, আরেকজনের জীবনপণ করা ভালোবাসার কাহিনী। অথচ এই তো সেদিন সেই মানুষটিকে নিয়েই তিনি কত আশা আকাঙ্ক্ষার জাল বুনেছেন, তাকে ঘিরেই স্বপ্ন দেখেছেন স্বর্গের। আর আজ কোথায় সে? কোথায় সে ধুঁকছে খাটিয়া পেতে সস্তা খসখসে কম্বলের তলায় জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে। আশ্চর্য, আশ্চর্য! কর্নেল মুখার্জি শব্দ করে বলে উঠলেন, আজ তিনি একটা মস্ত লোক, মস্ত তার নাম ডাক বাঙালি সমাজে তিনি একজন বিশেষ কেউ। কার জন্য এই সম্মানের আসনে আজ তিনি অধিষ্ঠিত? তিনি সে কে? তার ভাবী স্ত্রীর দাসী? একটুখানি হাসি ফুটল কর্নেলের মুখে। দাসী বই কি, মিসেস মৈত্র গৃহশিক্ষয়িত্রীর নাম দিয়ে উঁচু মাইনের ঝি রেখেছেন। বাহ! পথের ধারে একটা শীর্ণ ঝর্ণার পাশে গিয়ে বসলেন পাথরের ওপর। এতক্ষণে একটা সিগারেট ধরালেন, টানলেন কম, পুড়ল বেশি। দেশলাইয়ের বাক্সের মতো একটা ট্রেন ঝকর ঝকর করতে করতে চলে গেল স্টেশনের দিকে। সন্ধ্যার ছাইরঙা অন্ধকার সারা পাহাড়টাকে আচ্ছন্ন করে রেখেছে। উদ্যত দণ্ডের মতো স্থির হয়ে রইল কতক্ষণ। তারপরে ঝপ করে জ্বলে উঠল অসংখ্য তারার মতো উঁচু নিচু শহরের সবকটি আলো। এবার যেতে হবে। হাতের ঘড়িটা নিচু হয়ে দেখবার চেষ্টা করলেন একবার। দেখা গেল না। পাথরের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন আস্তে। বুকের মধ্যে ব্যথা করে উঠল। একটু অস্থির হয়েই প্রতীক্ষা করছিলেন মিসেস মৈত্র। মৃদু হেসে বললেন, এত দেরি? কোথায় গিয়েছিলেন? হ্যাট র্যাকে টুপি আর কোট লটকে দিয়ে মেঘের ভার একটু হালকা করে কর্নেল মুখার্জি বললেন, স্যানিটোরিয়ামে। হঠাৎ একটা কটেজের ব্যবস্থা করে এলাম। কেন, কেউ আসছেন নাকি? না। একটুখানি হাসলেন কর্নেল মুখার্জি। সহজ হবার চেষ্টা করে বললেন, যে পেশেন্টটিকে আমায় দেখাতে পাঠিয়েছিলেন তাকে ইমিডিয়েটলি রিমুভ করা দরকার ওখান থেকে। অসুখটা ভালো না। মিসেস মৈত্রর মুখে পাতলা একটা ছায়া পড়ল। ভালো না? টিবি না তো? বলা যাচ্ছে না ঠিক। প্লেট নিতে হবে। কি মুশকিল বলুন তো। আমি তো মেয়েটিকে কবে থেকেই বলছি একবার ডাক্তার দেখাও। বোকা তো না, নেহাত অশিক্ষিতও নয়, কিন্তু কী যে এরা। অন্যমনস্ক হয়ে জবাব দিলেন কর্নেল মুখার্জি। কদিন ধরে হয়েছে কে জানে। এরই মধ্যে তো এসেছে বসেছে। বলতে গেলে আমার ছেলেদের প্রায় সব ভারই তো ওর ওপর। আমারই ভুল হয়েছিল। মিসেস মৈত্রর ভয় পাওয়া গলায় আক্ষেপ ফুটল। এসব ইলফেড অর্ধশিক্ষিত বাঙালি মেয়ে। মাইনে তো কম দিচ্ছি না, কিছু বেশি দিলে। সোজা চোখে অদ্ভুত এক দৃষ্টি মেলে মিসেস মৈত্রের মুখের দিকে চোখ রাখলেন কর্নেল মুখার্জি। ওর আর কে আছে জানেন? কে আর আছে? বোধহয় কেউ না।
বুঝি না কিছু, বড় চাপা। তবে আমার মনে হয় কেউ থাকলেও কারোর সঙ্গে ওর সম্বন্ধ নেই, কোনো রকমে ঝগড়াঝাঁটি করে বেরিয়েছে, যা হয় গরিবের সংসারে। তার মধ্যেই দেখুন এই রাজসিক অসুখ। তাই তো একটু চুপ করে থেকে কালকের মধ্যেই ওকে রিমুভ করব। এখন একজন নার্স আর একটা সবসময় নানি হলেই হয়। আপনি বলছেন কি? সারা মুখে একটি মধুর অমায়িক হাসি ছড়ালেন মিসেস মৈত্র। ও এসব অ্যাফোর্ড করবে কেমন করে? হঠাৎ অস্থিরভাবে উঠে দাঁড়ালেন কর্নেল মুখার্জি। পকেটে হাত দিয়ে চুপ করে রইলেন একটু। তারপর মুখ তুলে বললেন, সে যেমন করে হোক করতেই হবে, কিন্তু তার চাইতে জরুরি হচ্ছে ওকে বাঁচানো। ওই অন্ধকার বাক্সটার মধ্যে তো আর জেনে শুনে মরতে দেওয়া যায় না মানুষটিকে। কর্নেল মুখার্জির গলার আওয়াজ ভারী হলো। মিসেস মৈত্রের মুখের ছায়া ঘন হলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি এক পলক দেখলেন কর্নেল মুখার্জিকে। তারপর উদাসীনভাবে জানালার কাঠ দিয়ে তাকিয়ে রইলেন বাইরে, কথা বললেন না। রাত্রিরে মস্ত জমকালো ডিনার টেবিলে সকলের সঙ্গে কর্নেল মুখার্জির আলাপ করিয়ে দিলেন মিসেস মৈত্র। আরতির পাশে দাঁড়িয়ে প্রত্যেকের শুভ ইচ্ছা গ্রহণ করতে হলো হাসি মুখে। বর বধূ নিয়ে ইং সমাজে চলতি ঠাট্টাগুলোও বাদ গেল না। খাওয়া, আলো, আলাপ, গন্ধ, গান, দামি স্যুট, দামি শাড়ি, সব কিছু মিলিয়ে উৎসবের একটা বন্য স্রোত বয়ে যেতে লাগলো ঘরের মধ্যে। কর্নেল মুখার্জি টেবিলে বসলেন, খাবার ছুঁলেন। সকলের সঙ্গেই আবার উঠে এসে বসলেন ড্রয়িং রুমে। ভদ্রতা বজায় রাখতেই হলো, একটা আনন্দের মুখোশ রাখতেই হলো সমস্তক্ষণ। তারপরে ভাঙল আসর। আর এতক্ষণে একা হবার অবকাশ পেয়ে নিঃশ্বাস ছাড়লেন কর্নেল মুখার্জি। চমৎকার ঘর, অতিথির জন্য পালকের শয্যা প্রস্তুত রেখেছেন মিসেস মৈত্র। লেপের তলায় 3টি হট ওয়াটার ব্যাগ। ঘরের ক্রিম রঙের দেয়ালে খাটের মুখোমুখি একটিমাত্র বিপরীত রঙের ছবি, কোনো ওস্তাদ শিল্পীর আঁকা। ঠিক তার তলায় একটি সাটিনে মোড়া কুশন শোভিত সেট। মান্টলপিসের ওপরে লেসের ঢাকনা পাতা। ওপরে একটি হাতির দাঁতের বুদ্ধ মূর্তি। মেঝে জুড়ে পড়ে আছে লাল রঙের কাশ্মীরি গালিচা। পা দিয়ে চটি বসে যায়। কোণে প্রকাণ্ড পিতলের ঘটিতে একগুচ্ছ রঙিন ফুল। ঘরে এসে দাঁড়ালেন, বাঁচলেন তিনি। আলস্য আরামের আমন্ত্রণ ছড়ানো আছে সর্বত্র। এবার শুধু চোখ বুজে শুয়ে থাকা। মোটা মখমলের পর্দার তলায় 2টি লাল চটি পরা সাদা পাগ দেখা গেল। আসতে পারি? নিশ্চয়ই। যুদ্ধের সৈনিকের মতন সুখ দুঃখ মুছে তক্ষুনি খাড়া হয়ে দাঁড়ালেন কর্নেল মুখার্জি। আরতি লজ্জিত মুখে ঘরে এলো। বসুন, কোনো দরকার আছে? না, দরকার আর কি, আপনার সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে সব। কি চাই আর? কিছু না। আপনাদের নিখুঁত আতিথেয়তা কি আর কিছু চাইবার অবসর দেয়? আমাকে আপনি বলেন কেন? চোখে চোখ রাখল আরতি।
কর্নেল মুখার্জি থমকে গেলেন, একটু চুপ করে থেকে বললেন, অনুমতি করলে তুমিই বলবো। তাই বলবেন। বসুন না। একটু ইতস্তত করে অন্য আসনে না বসে বিছানারই এক কোণে বসলো আরতি। তারপর বলল, আপনি বসুন না। এই তো বেশ আছি। আপনার দিদি কোথায়? শুতে গেছেন। আপনার ঘুম পায়নি? এখনও আপনি কিন্তু আপনিই বলছেন আমাকে। কর্নেল মুখার্জি একটু হাসলেন। তুমি ঘুমোতে যাওনি যে? অসুবিধে হচ্ছে আপনার? বাহ, অসুবিধে কেন? সেই জন্য নয়, বলছিলাম তোমার ঘুম পায়নি? হাতের ঘড়ির দিকে এক নজর তাকালেন তিনি। হ্যাঁ, পেয়েছে বই কি। মুখ গম্ভীর হয়ে উঠল আরতির। 26 বছরের অভিজ্ঞ মেয়ে। আশ্চর্য হলো কর্নেলের উদাসীন ব্যবহারে। আহত হলো তার অভিমান। এমন একজন পুরুষও তো সে দেখেনি যার চোখে মুখে আলো না ফুটে উঠেছে। সে প্রশ্রয় দিলে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা চলি, বিরক্ত করলাম বলে দুঃখিত। শেষের কথাটা ইংরাজিতে বলল, আর গাঢ় মেরুন রঙের ফরাসি সিল্কের ঢেউ দিল একটা আলোর তলায়। আঙুর থোকার মতো কার্ল করা খাটো চুল চিকচিক করে উঠল। কর্নেল চেয়ে দেখলেন সেই রঙের খেলা। তারপর চকিত হয়ে নিজের বিমর্ষ মুখে হাসির আভা চড়ালেন। তা না, বিরক্ত কেন? বসু না। না, রাত হয়েছে, শুয়ে পড়ুন। তুমি কি রাগ করলে আমার উপর? বারে, রাগ কেন? নরম করে আলগা একটা হাসলো আরতি। তারপর যেতে যেতে হঠাৎ ফিরে দাঁড়িয়ে বলল, বাই দ্য ওয়ে, আসল কথাই ভুলে যাচ্ছিলাম। দিদি গাড়ি ঠিক করেছেন টাইগার হিলে যাবার জন্য। আপনি প্রস্তুত থাকবেন। একটু হেসে, সে কথা জানাবার জন্যেই আমি এসেছিলাম। টাইগার হিলে? মুখ থেকে যেন খসে পড়ল কথাটা। কাল? কাল না বলে আজও বলতে পারেন। বাঁকা চোখে একটি ভঙ্গি করল আরতি। কেননা সকাল হবার আগেই রওনা হতে হবে আমাদের। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আরতি যাওয়ার সঙ্গে সঙ্গে কর্নেল মুখার্জি একেবারে ভেঙে পড়লেন কৌচের উপর। উৎসবের আরও অংশ বাকি আছে তাহলে? অবশ্যই টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাবার প্রস্তাবটা দুদিন আগেই তিনিই করেছিলেন মিসেস মৈত্রর কাছে। আর এত বড় যোগ্য ভাবী ভগ্নিপতি সেই ইচ্ছে কি তিনি পূরণ না করে পারেন? ঘরের আলো তেমনি জ্বলতে লাগলো, গায়ে জামা, পায়ে জুতো, এমনকি সামনের দরজাটা পর্যন্ত থাকলো হাঁ করে। যুগ যুগ ধরে যেন মাইলের পর মাইল হেঁটে আসছেন তিনি। এমনি তার পরিশ্রান্ত ভাব। একটা ফাঁকা নিঃসার মন নিয়ে অনেকক্ষণ ঝিমিয়েছে রইলেন। হাতে সিগারেটটা যখন পুড়তে পুড়তে আঙুল স্পর্শ করল, তখন উঠে দাঁড়ালেন চমক খেয়ে। ছুঁড়ে ফেলে দিলেন সেটা। তারপর জামা জুতো ছেড়ে দরজা বন্ধ করে আলো নেভালেন ঘরে। কিন্তু আলো নিভিয়ে আর শোয়া হলো না। দার্জিলিংয়ে রাত 11টার শীতেই অমন সুন্দর শাল, গরম করা নরম পালকের বিছানা যেন তাকে ঠেলে ফেলে দিল নিচে। কিছুতেই শুতে পারলেন না। কিছুতেই ঘুম এলো না চোখে। ধীরে ধীরে আবার নেমে দাঁড়ালেন। মাথার পাগলা চুল আঙুল বুলোতে বুলোতে খালি পাত্রে পায়চারি করতে লাগলেন এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত। ম্যাল রোড থেকে অনেক অনেক তলায় ছোট্ট কাঠের
বাক্সের মতো ছোট্ট কুঠুরির কালো অন্ধকারে একটিমাত্র সস্তা খসখসে কম্বলের তলার কনকনে ঠান্ডায় নিরন্ধ্র নিঃসীম নিঃসঙ্গতায় চোখ বুজে আজ কে শুয়ে আছে? অভিরাম ডাক্তার। তার এই মর্মান্তিক পরিণতির জন্য কে দায়ী? নিজেকেই নিজে প্রশ্ন করলেন কর্নেল মুখার্জি। কার জন্য সে আজ সমস্ত ছেড়ে শুয়ে শুয়ে ধুঁকছে ওই বস্তির নরকে? কার জন্য? কার জন্য আজ সে তোমার ভাবী পত্নীর দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে নিজেকে? বলতে পারো কার জন্যে? কি ছিল না তার? রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি, সচ্ছলতা, কি ছিল না? কিসে সে ছোট ছিল তোমার এই মহীয়সী মিসেস মৈত্র আর তার বোন সুন্দরী আরতি ব্যানার্জির চেয়ে? ইলফেড অর্ধশিক্ষিত বাঙালি মেয়ে, গ্রামের জামা জুতো পরে লরেটোতে পড়তে যায়। সন্ধেবেলা ফিরে এসে বাবা যখন বিশ্রাম করেন তারপর তাদের নিয়ে চক্কর খেয়ে আসেন লেকে। কখনো কখনো বাপের সঙ্গে আবদার করে ড্রাইভারের আসনে গিয়ে স্টিয়ারিং ধরে বসে মনিকা। তার থরথর হাতের ভঙ্গি, দোল খাওয়া কানের রিং আর হাসি ভরা মুখ দেখতে দেখতে উল্টো দিকের ডাক্তারখানায় বসে থাকা বিহ্বল অভিরাম মুখার্জি কি মনে মনে বলেনি, হে ঈশ্বর, যেন একদিন, মাত্র একদিনও যেন ডাক পড়ে আমার ওই স্বর্গে, যেদিন আমি প্রাণ ভরে একটু কাছাকাছি দেখতে পারি তাকে। আর হয়তো তার ইচ্ছাশক্তির জোরেই কোনো এক শনিবারের বেলায় একটা হাত ভাঙল মনিকার ছোট ভাই। একা বাড়িতে মনিকা দিশাহারা হয়ে চাকর পাঠিয়ে দিল উল্টো দিকের ডাক্তারখানায়। অভিরামকে ডাকতে নয়, যে কোনো একজন ডাক্তারকে ধরে নিয়ে যেতে। তারা 5 জন ডাক্তার মিলে ভাড়া নিয়েছিল এই ঘরটি। পালা করে করে একজন ডাক্তার বসে থাকতো সেখানে, যদি কেউ আসে, যদি কেউ ডাকে। অভিরাম পালা সাঙ্গ করে সবে উঠি উঠি করছিল, এর মধ্যেই এলো এই অপ্রত্যাশিত খবর। মুহূর্তে উঠে দাঁড়ালো সে। ভাঁজ ভাঙা প্যান্টের হাঁটুটার কাছটায় নিচু হয়ে হয়ে একটা ভাঁজ দেবার চেষ্টা করলো তাড়াতাড়ি একবার রুমাল দিয়ে মুখ মুছে নিল ক্লান্ত মুখ। তারপর দুরু দুরু বক্ষে গলায় স্টেথোস্কোপ জড়িয়ে গিয়ে দাঁড়ালো মনিকাদের দোতলার শোবার ঘরে। কর্নেল মুখার্জি, সে কথা কি আজ মনে পড়ে না তোমার? মনে কি পড়ে না যে 3টি মাস ভুগল ছেলেটি? সেই 3টি মাস তোমার বিরাম ছিল না, বিশ্রাম ছিল না, ছিল না অন্য কোনো চিন্তা। নির্বিবাদে নির্বিচারে ও বাড়ির সকলের সব ইচ্ছার দাস হয়ে পড়ে থাকতে তুমি। ছেলেটি সমস্ত ভার তোমার মাথায়, সমস্ত আবদার তোমার কাছে। তাকে এক্সরে করানো থেকে হাসপাতালে নিয়ে যাওয়া, নিয়ে আসা, প্লাস্টার করানো, যন্ত্রণা হলে ভুলিয়ে রাখা, কি তুমি করোনি? কেন কেন করেছিলে? পরোপকার ডাক্তারের কর্তব্য কি? অন্য ডাক্তাররা কত বাবা আপত্তি করবেন কেন? তোমার টাকা নেই, এছাড়া তো পাত্র হিসেবে আর খোঁজ নেই তোমার। তা তোমার যেমন নেই তার তো আছে, তার থাকলেই আমাদের। বিয়ের পরে আমি যেমন আছি তেমন এখানেই থাকবো। ভালো প্র্যাকটিস না হওয়া পর্যন্ত তুমিও তো এখানেই থাকতে পারো, তাতে বরং সুবিধেই হবে আমাদের।
সন্ধ্যাবেলা সত্যিই অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে অবিরাম গিয়ে দাঁড়ালো শ্রীপতিবাবুর কাছে। আর্জি শুনে মৃদু হাসলেন তিনি। ভারী গলায় বললেন, তোমার আয় কত অবিরাম? খুব সামান্য। তোমার বাবা? সরকারি অফিসে 200 টাকা মাইনের চাকরি ছিলেন তিনি। 1 বছর যাবৎ পেনশন হয়েছে। জমিদারি নেই বোধহয়? কান গরম হয়ে উঠল অবিরামের। না ভাই বোন আছে। তাহলে? এই চেয়ারে আরাম থেকে মোটা শরীর নিয়ে সোজা হয়ে বসলেন শ্রীপতিবাবু। একটা প্রচ্ছন্ন চাপা হাসিতে যেন ভরে গেল মুখ, যেন ভারী একটা মজার কথা শুনলেন এইমাত্র। এই রকম দেখালো তাঁর সারা শরীরের ভঙ্গি। আর সেদিকে চকিতে একবার তাকিয়ে এতটুকু হয়ে গেল অবিরাম। মুখ লাল হয়ে উঠল। মনিকা চোখ তুলে তাকালো এতক্ষণে। দুজনকেই ভালো করে দেখল সে। তারপর অত্যন্ত মৃদু গলায় হঠাৎ বলে উঠল, তুমি তো আছো বাবা। আমি? মেয়ের কথা একেবারে থ হয়ে গেলেন শ্রীপতিবাবু। মুহূর্তে ভাব বদলে গেল তার মুখে। তাহলে যতটা ঠাট্টার ভেবেছিলেন তা নয়। গরম হয়ে উঠলেন ভিতরে ভিতরে, কিন্তু সংযত হয়ে ঠান্ডা গলায় বললেন, আমি কি করব? যতদিন না সুবিধে হয় আমি থাকবো এখানে তোমার কাছে, আর সুবিধে তো একদিন হবেই। এবার তিনি উঠে দাঁড়ালেন, হাত পিছনে রেখে গম্ভীর। মাসে যা 4000 টাকা আয়, তার ছেলে তো সম্প্রতি ফিরে এসেছে ব্যারিস্টার হয়ে। মনিকা তাকে চোখে চেনে, বোধহয় জানে না যে তার সঙ্গেই আমি ওর বিয়ে ঠিক করেছি। পিছন ফিরে চটি ফটফট করতে করতে একটা অমোঘ উদ্ধত ভঙ্গিতে চলে গেলেন তিনি। চলার বেগে বুক খোলা ঢোলা ড্রেসিং গাউনের পিছনটা পালের মতো ফুলে ফুলে উঠল। নিঃশব্দে মাথা নিচু করে বেরিয়ে এলো অবিরাম। পরের দিনই দেখা করে মনিকা বলল, তুমি বিলেতে চলে যাও। তুমি কি ঠাট্টা করছো তোমার বাবার মতো? অবিরামের গলায় ঝাঁঝ। না, ঠাট্টার প্রতিশোধ নিচ্ছি। মানে তোমার বিলেত যাবার খরচ আমি দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার খুব ঠান্ডা আছে। তুমি যাবে কিনা সেটা বলো। অবিরাম চুপ করে রইল। এ কথার সে কি জবাব দেবে? মনিকা আস্তে ছুঁলো একটু তাকে। আর্দ্র হয়ে এলো তার গলা। খুব কাছে এসে খুব আস্তে বলল, আমি সত্যিই বলছি, টাকা আমি দেব। আমার মার আর আমার মিলিয়ে প্রায় 8-10 হাজার টাকার গয়না। এই তো মার হাতের মাপ, দেখেছো কতটুকু মাপ? কি নরম ছিল যে হাতটা। মুখের ওপর যেন সেই হাতই বুলিয়ে নিল। সে এমন করে ছোঁয়ালো চুড়িগুলো। এই যে সেই চন্দ্রহারটা, আর দেখো দেখো এই কানবালাটা কি সুন্দর না? এমনি করে করে মৃত মায়ের স্মৃতি বিজড়িত সব কটা জিনিস সে তুলে দিল অবিরামের হাতে। অবিরাম বলল, না, এর দরকার নেই। এ তো সোনা নয়, গয়না নয়, এ যে তোমার মার অস্তিত্ব। জল ভরা চোখে হাসি ফুটল মনিকার। বারে, তাই তো দিলাম। মা থাকলে আরও কত দিতেন, আরও কত সুখী হতেন। তুমি তো দেখলে না তাকে। এই তার হয়ে আমিই যৌতুকটা দিচ্ছি, তুমি নাও। আমাদের জীবনে এটা তার আশীর্বাদ। মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল অবিরাম। কিন্তু যাবার আগে মনিকাকে বিয়ে করলো রেজিস্ট্রি করে। কে জানে যদি বা শ্রীপতিবাবু জোর করে বিয়ে দেন মেয়েকে। মনিকা হেসে বলল, তুমি ভারী ভীতু। বিয়ে না করলে আবার কেউ জোর করে বিয়ে দিতে পারে নাকি? তা হোক, ক্ষতি তো নেই। আর যাই হোক, বিবাহিত জানলে তার 1000 চেষ্টাতেও কেউ রাজি হবে না বিয়ে করতে। ইস, কি চালাক তুমি। তোমার উন্নতি অবশ্যম্ভাবী। সিঁথির তলায় লুকোনো
সিঁদুর পরে আনন্দে হাসল মনিকা। তারপর হাওড়া স্টেশনে গিয়ে ঝাপসা চোখে সে বিদায় দিল স্বামীকে। বিলেতে এসে প্রথমটা একেবারে হকচকিয়ে গেল অভিরাম। তার কল্পনা যতদূর যায় ততদূরই ভাবতে পেরেছিল সে, কিন্তু এসে হ্যান্স অ্যান্ডারসনের একটা গল্প মনে পড়ে গেল তার। ছেলেবেলায় পড়েছিল, হাঁসের মা তার সদ্য ফুটটা বাচ্চাকে বলছে, প্যাঁক প্যাঁক দেখ দেখ পৃথিবী তুই কি দেখেছিস, এই দেখ, ওই যে ওখানে কত বড় পৃথিবী পড়ে আছে। এই বলে সামনের বড় মাঠটা দেখিয়ে দিল, আর হাঁসের ছানা দুটো চোখ কপালে তুলে চেয়ে রইল আশ্চর্য হয়ে। অভিরাম আপন অজ্ঞতায় হাসল মনে মনে। কি ভেবেছিল আর এ কি! রাত্রে শুয়ে শুয়ে বুক যেন ভারী হয়ে উঠল ভাগ্যের এই অবিশ্বাস্য গুরুভারে। ছাত্র ভালো ছিল সে, তাই বাবা মরিয়া হয়ে ভর্তি করে দিলেন ডাক্তারি পড়তে। তা নইলে তাদের অবস্থায় মেডিকেল কলেজের খরচ তো প্রায় অসম্ভব। তবু আশা, তবু বিশ্বাস, যদি বা এই অন্ধকার কেটে একদিন দেখা দেয় নতুন আলো। সেই অভিরাম আজ 10,000 টাকার অধিপতি হয়ে বিলেতে এসছে পড়তে। আশ্চর্য না? ভালোবাসায়, কৃতজ্ঞতায় মন তার আনত হলো মনিকার কথা ভেবে। হাব ভাব, চাল চলন, কাপড় চোপড় সব কিছুতেই কয়েকদিনের মধ্যে নিজেকে সে মানিয়ে নিল সেই আশাতীত স্বর্গে। ধীরে ধীরে কেটে এলো কুয়াশা। মনিকা বিরহিত বিমর্ষ মন আবার উৎফুল্ল হয়ে উঠল নতুন সংস্পর্শে। সুখী হবার, আনন্দিত হবার এত উপকরণ যেখানে পথে ঘাটে ছড়ানো, সেখানে মানুষ কি থাকতে পারে অসুখী হয়ে? অভিরামের 26 বছরের যৌবন এবার ফুটে উঠল টকবক করে। হাতের 10,000 টাকা আশ্বাস দিল তাকে, ইন্ধন জোগালো আনন্দের। দ্বিতীয় বছরের শেষের দিকে হিলডার সঙ্গে তার জমল। বিবেক কি একটুও দংশায়নি? একবারও কি ভাবেনি মনিকার কথা? ভেবেছে। হিলডার জন্য যখন দোকান ঘুরে ঘুরে দামি কোট কিনেছে, নেকলেস কিনে এনেছে দরাজ হাতে, বুকের মধ্যে কোথায় যেন আবার সেই লাগছে তার। কিন্তু চোখ ধাঁধানো এই নতুন সূর্যের কাছে মনিকা তখন কতটুকু? 18 বছরের অল্প চেনা বেশি ঘনিষ্ঠ মেয়েটি সেখানে কোথায়? 1 বছরের মধ্যেই একেবারে তাকে ফতুর করে ছাড়ল হিলডা। কোনো রকমে কান ঘেঁষে পাস করল সে। তারপর বসে রইল কপর্দকহীন হয়ে। হিলডা যে ছেড়ে গেল সেটা দুঃখে নয়, কেননা শেষের দিকে এমন হয়েছিল কখনো কখনো আত্মহত্যা করতে ইচ্ছা করত অভিরামের। শেষ পর্যন্ত ও যে গেল এটাই ভাগ্য, কিন্তু এমন রিক্ত করে গেল যে দিন কাটানোই অসম্ভব হয়ে উঠল। মনিকার প্রতি একটা অপরাধবোধ আরও ম্রিয়মাণ করে তুলল তাকে শেষ চিঠি দিয়ে লিখেছিল সে 1 বছর আগে। এতদিন পরে ইচ্ছা করলো, কিন্তু কি লিখবে? টাকার জন্য একে একে মূল্যবান পোশাকগুলো সে বিক্রি করলো, কিন্তু তাতেই বা কদিন। তারপরে উদ্ভ্রান্তির মতো দিন কাটতে লাগলো পথে পথে। এই সময় লাগলো যুদ্ধ, আর লাফিয়ে উঠল তার মন। ঠিক, এই তো তার ঠিক জায়গা, এই ভালো হলো সবচেয়ে। সব লজ্জার অবসান হবে এবার। চাকরি জোগাড় করতে কষ্ট করতে হলো না। সব ঠিক করে একদিন ভেসে পড়ল সেই অনিশ্চিত মৃত্যু তরঙ্গে। 6 বছর পরে যখন ফিরে এলো
সমস্ত লজ্জা, সমস্ত গ্লানি তার মুছে গেছে মন থেকে। সে যে তখন কৃতি জয়ী, কিন্তু মনিকা হারিয়ে গেছে ততদিনে। ডাক্তারখানার উল্টো দিকে দোতলা বাড়িতে 28 ঘর রিফিউজির কাপড় শুকোচ্ছে রেলিংয়ে। হঠাৎ গাড়ির হর্ন শুনে চমকে ঘুম ভেঙে গেল কর্নেল মুখার্জি। কৌচে হেলান দিয়ে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কতটুকু ঘুমিয়েছিলেন, কখন ঘুমিয়েছিলেন, এতক্ষণ কি স্বপ্ন দেখছিলেন সব? কিছুই ভাবতে পারলেন না। সারা শরীর ও মনে যেন একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলেন। পাশের ঘরে শোনা গেল মেয়েলি গলায় মৃদু আওয়াজ, একটু হাসির জলতরঙ্গ, একটু একটু কথার টুকরো। চারদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন দরজার রন্ধ্রে রন্ধ্রে সারা বাড়ির সমস্ত আলোর সরু সরু রেখা বিচ্ছিন্ন হচ্ছে ঘরে। টাইগার হিল, ফিসফিসিয়ে উচ্চারণ করলেন তিনি। বুকটা অকারণে থরথর করে কেঁপে উঠল। কেমন একটা ভয় নামলো দুই চোখে। অসম্ভব, অসম্ভব, আজ তার পক্ষে যাওয়া অসম্ভব। আলো জ্বালতে গিয়ে থমকালেন তিনি। মিসেস মৈত্র ছুঁচলো গলা দরজা ভেদ করল। কর্নেলকে ডাক আরতি, সবাই এসে গেছে, সব ঠিক। ক্ষিপ্র হাতে 2 মিনিটে গায়ের ওপর মোটা ওভারকোট চাপিয়ে বুট পরলেন। সিপাহী ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে অতি সন্তর্পণে এসে নামলেন রাস্তায়। তারপর বুটের ডগায় ভর দিয়ে দিয়ে তিনি নিঃশব্দে হাঁটতে লাগলেন। একটু পরেই অদৃশ্য হয়ে গেলেন উঁচু নিচু ঘোরানো পেঁচানো রাস্তার দিকে। ধবধবে সাদা মূল্যবান শালের শাড়ি পরেছেন মিসেস মিত্র। পাতলা ফ্যানেনের ফুল স্লিভ ব্লাউজ, মাথার হেয়ারপিন আটকাতে আটকাতে গোটা 8-10 বড় বড় টিফিন ক্যারিয়ার খাবার ভর্তি করালেন তিনি। মস্ত মস্ত গোটা সাথে ফ্লাস্ক ভর্তি চা, ঝুড়িতে ফল। তারপর আসলো ফারের 750 টাকা দামের কোটটি। গায়ে চাপাতে চাপাতে নিজেই এসে টোকা দিলেন কর্নেল মুখার্জির অন্ধকার খোলা দরজায়। একবার দুবার ডাকলেন, তারপর জোরে, আরও জোরে। শেষে পর্দা ঠেলে ঘরে এসে আলো জ্বালিয়ে দেখলেন পরিষ্কার নির্ভাজ বিছানাটি শূন্য পড়ে আছে। ঘরে কেউ নেই। কোথায় গেলেন? কই, বাথরুমের দরজাও তো খোলা। আস্তে আস্তে জোড়া জোড়া পা এসে থামল সেই ঘরে। উদ্ভ্রান্ত অস্থির আরতি শেষ রাত্রির নিস্তব্ধতা ভেঙে ভেঙে উঁচু হিলে খুটখুট করে ঘুরে বেড়াতে লাগলো সারা বাড়ির ঘরে ঘরে। কোথায়? কোথাও নেই। আকুল হয়ে বসে পড়লেন মিসেস মৈত্র। ভেবে পেলেন না কি করা উচিত। বন্ধ হয়ে গেল টাইগার হিলের যাওয়া। বন্ধুরা ফিরে গেলেন কৌতূহলী উৎকণ্ঠা নিয়ে, আর মিসেস মৈত্র অপেক্ষা করলেন সকালের আশায়। আরতি গিয়ে উপুড় হলো বালিশে। মোটা মোটা সাদা হাত এলিয়ে একটু চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ল সে এক সময়। আস্তে আস্তে সকাল হলো। লোকজন উঠল। চা নিয়ে এলো বেয়ারা, ফুল নিয়ে এলো মালি, এলো ধোঁয়া ওঠা খাঁটি গরুর দুধ। মিসেস মৈত্র বসে রইলেন চুপচাপ, গালে হাত দিয়ে। শেষ রাত্রির ঘুম ভাঙা চোখে একটু হয়তো তন্দ্রা এসেছিল। যখন ভাঙল, রোদ চড়ে উঠেছে পাহাড়ের মাথায়। হাতের ছোট ঘড়িতে 8টা 5। মিসেস মৈত্র হঠাৎ
উঠে দাঁড়ালেন কি ভেবে, কি যেন মনে পড়ল তার। একবার খোঁজ নিয়ে জানলেন আরতি তখনও ঘুমোচ্ছে। ধোঁয়া রঙের সিল্কের বেঁটে ছাতাটি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে কর্নেল মুখার্জি অনেকক্ষণ ঘুরপাক খেলেন রাস্তায় রাস্তায়। একবার বসলেন কোনো নির্জনে, আবার হাঁটতে লাগলেন, আবার দাঁড়িয়ে নিঃশ্বাস নিলেন, পাতলা ভাবে একটু সময়টাকে কাটালেন। কোনো নির্জনে বসলেন, আবার দাঁড়িয়ে হাঁটলেন। যখন ভোরের আলো স্বচ্ছ হলো, স্ট্যান্ডে এসে একটি শিলিগুড়ি যাবার ট্যাক্সি ভাড়া করলেন। তারপর একটি রিক্সা সঙ্গে নিয়ে নেমে এলেন চাঁদমারি নিচে। মনিকা উঠে দরজা খুলে দিল দুর্বল হাতে। এই সময় তার নানি আসে কাজে। কর্নেলকে দেখে সে থমকে গেল। কর্নেল মুখার্জি ব্যস্তভাবে ঢুকলেন ঘরে, চারদিকে নিক্ষেপ করলেন দ্রুত দৃষ্টি। তারপর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, চলো। তুমি আবার এসেছো? দেরি করো না, যা নেবার তাড়াতাড়ি নিয়ে নাও, গাড়ি নিয়ে এসেছি। কর্নেল মুখার্জি নিজেই চারিদিক হাতড়ে টেনে নামালেন ঢাকনা পরানো বড় সুটকেসটা। এই তো, না আর কিছু আছে? মনিকা তার ভাবভঙ্গি দেখে ভাবতে পারল না লোকটা করছেটা কি। শিগগির তৈরি হয়ে নাও, অনেক রাস্তা যেতে হবে লক্ষ্মীটি, দেরি করো না। কোথায় যাব? বিহ্বল গলায় বলল মনিকা। আপাতত শিলিগুড়ি, তারপর কলকাতা, তারপর যেখানে হয়, যেখানে তোমার খুশি, যেখানে গেলে তুমি ভালো হবে, সেরে উঠবে তাড়াতাড়ি সেইখানে, সেই দেশে আমি নিয়ে যাব তোমাকে। আমি যাব না? নিশ্চয়ই যাবে, যেতেই হবে তোমাকে। আমি স্বামী, তুমি স্ত্রী, আমার কথা শোনা তোমার কর্তব্য। একটু থেমে, মনি, আমাকে কি ভুলে গেছো তুমি? কর্নেল মুখার্জি একটু হাত রাখলেন মাথায়, তক্ষুনি আবার ঘুরে দাঁড়িয়ে সুটকেসটা নিয়ে তুললেন রিকশাতে। ফিরে এসে অর্ধচৈতন্য মনিকার গায়ের ওপর নিজের কোটটাই চাপিয়ে দিয়ে বললেন, এসো। ঘর দরজা তেমনি পড়ে রইল, তেমনি পাতা রইল বিছানা, আর বিছানার তলায় পাট করা শাড়ি। ব্র্যাকেটে ঝুলতে লাগলো ব্লাউজ আর কোট আর তোয়ালে। ঢাকনা পাতা ছোট টেবিলে আয়না, চিরুনি, পাউডারের অর্ধসমাপ্ত কৌটো আর সাবানদানি, ঘটি, বাটি, বালতি, চাল ডাল, একক সংসারের সমস্ত স্মৃতি পড়ে রইল পিছনে। মনিকাকে রিকশাতে তুলে ভালো করে ঢাকাঢুকি দিয়ে নিজে হাঁটতে লাগলেন সঙ্গে সঙ্গে। শক্তিহীন মনিকা নিঃসাড় হয়ে বসে রইল। বিদ্রোহ করবার মতো কি দম আছে তার? রিকশা যখন উঠে উঠে কাট রোডে এসে নিঃশ্বাস নিল, যখন মনিকাকে নিয়ে কর্নেল মুখার্জি গাড়িতে উঠলেন, ঠিক এই সময়ই দেখা গেল ছাতা মাথায় ঊর্ধ্বশ্বাসে নেমে আসছেন মিসেস মৈত্র। তাঁর ফর্সা মসৃণ গাল টুকটুকে লাল হয়ে উঠছে পরিশ্রমে, চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছায়া। কর্নেল মুখার্জি বললেন, তোমার বস মনিকা, দেখা করবে নাকি? মনিকা জবাব দিল না, কিন্তু কর্নেল মুখার্জি নিজেই নামলেন। কাছে আসতেই হাসি মুখে বললেন, একে নিয়ে যাচ্ছি মিসেস মৈত্র, এখানে থাকলে ওর মৃত্যু অনিবার্য। মিসেস মৈত্র স্তব্ধ হলেন। রাগে অপমানে আগুন জ্বলে উঠল তাঁর চোখে।
কর্নেল মুখার্জি অত্যন্ত নম্র ভঙ্গিতে বুকের উপর যুক্ত করলেন দুটি হাতের পাতা। সহজ গলায় বললেন, আমাকে ক্ষমা করুন, আপনার ভদ্রতা, আতিথেয়তা সব আমার মনে থাকবে। আমি ঋণী হয়ে রইলাম আপনার কাছে। মিসেস মৈত্র, আপনাদের সব আছে, আমার কথা বলতে দেরি হবে না আপনাদের, কিন্তু ওর তো আমি ছাড়া কেউ নেই। নিচু হয়ে কর্নেল মুখার্জি অভিবাদন করলেন তাকে। মিসেস মৈত্র চুপ। একটু পরেই গাড়ি ছাড়িয়ে গেল তাকে, আর গাড়ির পিছনে একটা জ্বলন্ত দৃষ্টি বিস্তার করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আহত সাপের মতো নিঃশব্দে গড়জাতে লাগলো ভিতরটা। অনেকক্ষণ পরে পাথরের রাস্তাটা ঘষে দিলেন জুতো দিয়ে। দাঁতে দাঁত চেপে অস্ফুট বললেন, স্কাউন্ড্রেল।